আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি সি প্রোগ্রামিং এর ৩য় যে ভিডিও সেটাতে। পূর্বের ভিডিওগুলোতে আমি সাধারণত সি প্রোগ্রামিং এর বেসিক ধারণা এবং ২ টা প্রোগ্রামিংও বোধহয় করিয়েছিলাম এবং গত ভিডিওতে মেবি ডেটা টাইপ এবং প্রিন্টএফ ফাংশন এবং এগুলো সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একটি কোডও একটি সি প্রোগ্রামও করা হয়েছিল সেই সাথে। তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতেও ওই একই যোগের কাজটা করার চেষ্টা করব কিন্তু একটু ভিন্নভাবে। আজকের ভিডিওটাও সেই যোগের প্রোগ্রামটা দিয়ে শুরু করব কিন্তু এটা হবে ভিন্নভাবে অর্থাৎ ভিন্ন ডেটা টাইপের। অর্থাৎ আগের দিন তো আমরা দেখেছিলাম ২ টা পূর্ণ সংখ্যা যোগ করার জন্য কিভাবে একটা সি প্রোগ্রাম লিখতে হয়। এখন যদি আপনার মাথায় প্রশ্ন আসে যে না আমি শুধু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই না, আমি যেকোনো ধরনের সংখ্যা, যেকোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? অর্থাৎ কোডিংটা কিরূপ হবে? তো সেটাই আজকে দেখতে যাব। তো ১ম এই বলে রাখি গত ভিডিওতে কিন্তু ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করা হয়েছিল। এবং গত ভিডিওতে এই পূর্ণ সংখ্যা রাখার জন্য ইন্টিজার ডেটা টাইপটা ব্যবহার করা হয়েছিল। তো আজকে যেহেতু ভগ্নাংশ সংখ্যা রাখবো, তো সেক্ষেত্রে আমরা ২ টা ডেটা টাইপ ব্যবহার করতে পারি। একটা হলো ফ্লোট এবং আরেকটা হলো ডাবল। এই ২ টা এই ২ টা ডেটা টাইপই কিন্তু ভগ্নাংশ সংখ্যা রাখার ডেটা টাইপ। অর্থাৎ এই এখানে এই ভেরিয়েবল নির্ধারণ করার সময় এই ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দিলে তাহলে ভেরিয়েবলটার মধ্যে আপনি যেকোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা বসাইতে পারবেন। তো কথা না বাড়িয়ে আগে শুরু করা যাক প্রোগ্রামিংটা। গতবারের মতো এবার ১ম এ সেভ করে নিব Ctrl+S। এখানে একটা নাম দিয়ে দেব। নাম দিয়ে দিলাম। এবার শুরু করা যাক। তো গতদিন তো এইটুক পর্যন্ত করা হয়েছিল এবং এগুলোর ব্যাখ্যাও দেওয়া হয়েছিল। তো আজকে হলো মেন কথা হচ্ছে গিয়ে আমরা যখন ফ্লোটিং ডেটা টাইপ নিয়ে কাজ করব বা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করব তখন এই ফ্লোট ডেটা টাইপের স্পেসিফায়ারটা কি হবে? ফ্লোট ডেটা টাইপের স্পেসিফায়ারটা হবে %f অর্থাৎ %f এর জায়গা ১ম %f এর জায়গায় আমার a এর মান বসবে, ২য় %f এর জায়গায় b, তৃতীয় %f এর জায়গা সাম এর মান বসবে। তো এইটুক গত দিনকের মতোই। তো এবার প্রোগ্রামটা রান করা যাক। প্রোগ্রামটা কম্পাইল কারেন্ট ফাইল এবং দেখি রান করে দেখি কি হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 25.26000 প্লাস 22.32 ইকুয়ালস টু 47.58। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভগ্নাংশ সংখ্যা নিয়ে কম্পিউটারটা কাজ করতে পেরেছে। গতদিন কিন্তু যখন ইন্টিজার ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করেছিলাম তখন কম্পিউটারটা পারেনি। কিন্তু এক্ষেত্রে দেখুন দশমিকের পরে ১, ২, ৩, ৪, ৫, ৬ ১, ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ দশমিক পরে ৬ ঘর পর্যন্ত নিয়ে এই ডেটাটা প্রসেস করতে পারছে কম্পিউটার। এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা ৬ ঘর নিব না, আমরা ২ ঘর নিয়ে কাজ করব। তো তখন করবেন কি পার্সেন্টেজের পরে জাস্ট 0.2f 0.2টা বসিয়ে দেবেন। এই যে 0.22f, এই যে এখানে 0.2f। তাহলে প্রিন্ট করার সময় এটা শুধু দশমিকের পরে ২ ঘর পর্যন্ত শো করবে। এটাকে আগে কম্পাইল করি। কম্পাইল করে রান করি। এই যে দেখুন এখানে কিন্তু আর অতিরিক্ত কোনো শূন্য আসতেছে না। জাস্ট দশমিকের পরে ২ ঘর নিয়ে কাজ করতেছে। এবার আসা যাক, আমি বলেছিলাম ১ম এ যে ফ্লোটিং এবং ডাবল এই ২ ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করা যেতে পারে। তো এখানে আবার ডাবল ডিক্লেয়ার করি। যদি ডাবল দিয়ে করি একই কাজই হবে। ডাবল। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে ডাবলের ক্ষেত্রে আমার ফরম্যাট স্পেসিফায়ারটা কি হবে? ডাবলের ক্ষেত্রে ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটা হলো %d, ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হলো %f। কিন্তু ডাবলের ক্ষেত্রে কি হবে? ডাবলের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো লং ফ্লোট বা এলএফ। ডাবলের ক্ষেত্রে এটা এলএফ দ্বারা ফরম্যাট স্পেসিফায়ারটা এলএফ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এলএফ দিই। দেখি এবার কম্পাইল করি। দেখা যাক কি হয়। এই যে এক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে এই যে এটা দশমিক নিয়ে কাজ করতেছে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এটাও দশমিকের পরে ৬ ঘর নিয়ে কাজ করছে এবং এখানে যদি আমি 0.2 দিই
একটু দিলাম না, ধরেন 3 দিই, এবার একটু বেশি দিই, 0.3, 0.3, 0.3টা দিই। তাহলে কম্পাইল করি, এবার রান করে দেখা যাক। এটা দশমিকের পরে এই যে ৩ ঘর নিয়ে কাজ করছে। তো এভাবে মূলত দশমিক সংখ্যা যোগ বিয়োগ করার ক্ষেত্রে এভাবে আপনার ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে। এর মাধ্যমে কিন্তু আপনি দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে পারেন। এবার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ফ্লোটিং আর ডাবল ডেটা টাইপের মধ্যে পার্থক্যটা কি? ফ্লোটিং এবং ডাবল ডেটা টাইপের মধ্যে পার্থক্যটা হলো গিয়ে, একটা ডেটা টাইপ একটু বেশি বাইট নিয়ে কাজ করে এবং আরেকটা ডেটা টাইপ একটু কম বাইট নিয়ে কাজ করে। অর্থাৎ ফ্লোটিং ডেটা টাইপ যেটা আছে সেটা মেমোরির ৪টা বাইট নিয়ে কাজ করে। ৪টা বাইট মানে কিন্তু ৩২ বিট। যেহেতু একেক বাইটে ৮ বিট করে হয়। সো একটা ফ্লোটিং ডেটা টাইপ, অর্থাৎ একটা ফ্লোটিং ডেটা টাইপের জন্য এই ভ্যারিয়েবলটা অর্থাৎ ভ্যারিয়েবলের মান মোট ৪ মেমোরিতে মোট ৪ বাইট পর্যন্ত জায়গা দখল করতে পারে এবং সেখানে ডাবলটা কিন্তু একটু বেশি করতে পারে। অর্থাৎ ডাবল ডেটা টাইপ মেমোরির ৮ বাইট নিয়ে কাজ করতে পারে। ৮ বাইট বা ৮টা ৬৪ বিট। অর্থাৎ এটি যেটা ডাবল ডেটা টাইপ সেটা মেমোরির ৬৪ বিট নিয়ে কাজ করতে পারে। এই বিট বাইটের ধারণা আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন বা যারা কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়েন তারা বিট বাইটের ধারণাটা ভালো বুঝবেন যে মেমোরিতে কিন্তু আমাদের যোগ বিয়োগ এমনি করে না। আমরা প্রথমে বলেছিলাম এই কম্পিউটার যোগ বিয়োগ এমনিই করে না। কম্পিউটার প্রথমে মেমোরিতে ডেটা রাখে, তারপর সেটা প্রসেস করে এবং তারপর আউটপুট দেয়। সো সেক্ষেত্রে মেমোরি রাখার বিভিন্ন এককে আমরা বিট বাইট দ্বারা প্রকাশ করি। সো যারা বাইনারি সংখ্যা সম্পর্কে ধারণা আছে এবং বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করেছেন তারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এমনি বোঝার জন্য আমি বলে রাখি যে কম্পিউটার মূলত এইগুলো মূলত বক্স আকারে একটা কম্পিউটার যে ডেটাগুলো ধারণ করবে সেই ডেটাগুলোর জন্য আলাদা একক ব্যবহার করা হয়। অর্থাৎ কম্পিউটারের সর্বনিম্ন বা মেমোরি রাখার ক্ষুদ্রতম একক বলা যায় একটা বিট। অর্থাৎ আপনাকে যদি উদাহরণ দিই, এই যে এইগুলো একটা বক্স, এখানে মোট ৩২টা ঘর আছে। এই ৩২টা ঘরে কম্পিউটার একটা করে সংখ্যা রাখবে, কিন্তু কম্পিউটার মোট ২ ধরনের সংখ্যা রাখতে পারে, 0 এবং জাস্ট 1। এইভাবে এই ৩২টা ঘর পর্যন্ত বিভিন্ন 0 আর 1 এর কম্বিনেশন ঘটিয়েই কিন্তু কম্পিউটার তার মেমোরি সেলে একটা সংখ্যা রাখতে পারে এবং সেটা বুঝতে পারে। সো আমি যদি উদাহরণস্বরূপ বলি, 0 1, 0 1 দিয়ে এক সংখ্যা বোঝায় বাইনারিতে। এবার যদি আমি 1 1 দিই, 1 1 দ্বারা বাইনারিতে ৩ সংখ্যা বোঝায়। এরকমের 0 1 এর বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে বা বাইনারি সংখ্যার বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে অনেক ধরনের বড় সংখ্যা কিন্তু এই মেমোরিতে রাখা যাচ্ছে। মেমোরিটা কিন্তু এইভাবেই বিট বাইটের মাধ্যমে তার কম্পিউটার কিন্তু এইভাবে বিট বাইটের মাধ্যমে তার মেমোরি সেলে ডেটা রাখার মাধ্যমে এই কাজগুলো প্রসেস করে। সো ওগুলো বেশি বিস্তারিত না গিয়ে এবার আরেকটা নতুন জিনিস বোঝানোর চেষ্টা করি যে আমরা তো এখানে বি, এখানে আমরা নিজেরা এই ভেরিয়েবলের ডেটা এখানে আমরা নিজেরা অ্যাসাইন করতেছি। কিন্তু এমন যদি হয় যে আমি প্রোগ্রামটা কাউকে দিব, অর্থাৎ প্রোগ্রামটা অজানা কেউ ওপেন করবে এবং সে জানে না যে প্রোগ্রামটাতে আসলে কি কাজ হয় বা প্রোগ্রামটা আসলে কি কাজ করবে। সো জিনিসটা এরকম হইলে কি ভালো হতো না, যে যদি আমি প্রথমে ইউজারের ইচ্ছা অনুযায়ী ডেটা ইনপুট নিতাম এবং ইনপুটের মাধ্যমে সেটা প্রসেস করে আউটপুট দিতাম। অর্থাৎ আমি যে এখানে ডেটা আগে থেকে অ্যাসাইন করছি, এটা আমি আগে থেকে অ্যাসাইন করতে চাই না। ইনপুট যে ডেটা দিবে সেই ডেটা স্ক্যান করে সেই ডেটা অনুযায়ী কম্পিউটারটা সেই ডেটা স্ক্যান করে সেই ডেটা অনুযায়ী কম্পিউটারটা আউটপুট দিবে। সো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে হলো, অর্থাৎ আমার ইনপুট নেওয়ার একটা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। আমি যে ইনপুট নেব সেই ইনপুট নেওয়ার একটা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করা যায়, এই ক্ষেত্রে একটা ফাংশন আছে, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন এবং এর ডবল কোটেশনের ভিতরে আমি যেটা রাখবো আপনাকে দেখাই। এটা ডাবল না দিয়ে ফ্লোট ব্যবহার করি, যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার লিখতে কিছুটা সুবিধা পাওয়া যায়। ফ্লোট ব্যবহার করলাম এবং আমার কাজটা হচ্ছে গিয়ে আমি প্রথমে এই এ আর বি এই দুইটা ডেটা ইনপুট নেব। এই দুইটা ডেটা ইনপুট নেব। সো এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ পার্সেন্ট এ কমা পার্সেন্ট বি। সো এটা হলো দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার সিকোয়েন্স। অর্থাৎ আমি এ আর বি দুইটা সংখ্যা ইনপুট নিব। সো এই ক্ষেত্রে ফাংশনটা ব্যবহার করতে হবে স্ক্যানএফ ফাংশন। এবং যেহেতু দুইটা সংখ্যা নেব এবং ধারাবাহিকভাবে কোন কোন সংখ্যাগুলো নেব, সেক্ষেত্রে এই এ যে ভেরিয়েবলের জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার এফ এবং বি ভেরিয়েবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার এফ, আরেকটা এফ। লক্ষ্য রাখতে হবে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে,
এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার যে ক্রমানুসারে আমি দিচ্ছি ডাবল কোটেশনের ভিতর পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ এফ দিয়েছি, এক্ষেত্রে কিন্তু কোনো কমা বা কোনো স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ পাশাপাশি লিখতে হবে যে কয়টা ভেরিয়েবল। অর্থাৎ আমি যদি সামটাকেও নিতে চাতাম এর সাথে, অর্থাৎ তিনটে ভেরিয়েবলে আমি ইনপুট নিব, তো আরেকটা পার্সেন্টেজ এফ এবং এইখানে কমা দিয়ে আরেকটা এম% এইভাবে। সো এখানে আমি এ এর জন্য পার্সেন্টেজ এফ, এই ডেটাটা নেওয়ার জন্য পার্সেন্টেজ এফ ডিক্লেয়ার করেছি, অর্থাৎ এটা এই ভেরিয়েবলটার মান রাখার জন্য পার্সেন্টেজ এফ লিখেছি এবং কমা দিয়ে এইখানে যেহেতু এই এই ফরম্যাট স্পেসিফায়ার জায়গায় যে ডেটাটা নিব, সেক্ষেত্রে সেটা এই কমার পাশে এম% দিয়ে বসাইতে হবে। অর্থাৎ এখানে আমি এ রাখবো, সো কমা দিয়ে এম% এ। এই ফরম্যাট স্পেসিফায়ারে আমি বি রাখবো, তাই কমা দিয়ে এম% বি। এভাবে হলো সিকোয়েন্স। এভাবে করে কিন্তু আপনার দুটা ডেটা ইনপুট নিয়ে আপনি পরবর্তী কাজ সম্পন্ন করতে পারবেন। সো আগে এটাকে রান করে দেখা যাক, দেখি কি হয়। সো এটা আমরা আগে কম্পাইল করে দেখি যে কি আসে। কম্পাইল কারেন্ট ফাইল রান করে দেখা যাক। এখানে কিন্তু আগে আপনার দুইটা ডেটা ইনপুট দিতে হবে। ধরেন আমি দুটো ডেটা ইনপুট দিলাম 25.3। আরেকটা ডেটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা স্পেস ব্যবহার করে এন্টার ক্লিক করবেন, অথবা এন্টার ক্লিক করে আরেকটা ডেটা ইনপুট দিবেন। সো আরেকটা ডেটা ইনপুট দিব, যেহেতু এই যে 25.3 যোগ 31.3 56.6, এভাবে কিন্তু আপনার ইনপুটটা নিয়ে আউটপুট দিবে। সো এবার এখন আপনার কথা আসতে পারে, মনে আসতে পারে যে এ বি তো আমি ইনপুট নিব, তো এক্ষেত্রে এটা কেমন বোঝা যায় না? আমি যদি ইউজারকে বোঝাইতে পারতাম যে কম্পিউটারটা যদি ইউজারকে বলতে পারতো যে আপনি এখানে দুইটা ডেটা দেন, তারপর নাই আমি দেবো। আমি যাতে ইউজারকে আগে বলতে পারি যে এখানে দুটো ডেটা রাখতে হবে, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আরেকটা প্রিন্টএফ ফাংশন করে আমি ইউজারকে বলে দিতে পারি যে আপনার এখানে দুটো ডেটা রাখতে হবে। সো এখানে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম। প্রিন্টএফ এখানে লিখলাম এন্টার টু নাম্বারস, এবং অবশ্যই কিন্তু লাস্টে সেমিকোলন, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। সো এন্টার টু নাম্বারস, এখানে ডট চিহ্নটা না দিয়ে ভাবে দিই। এই যে কম্পিউটারটা কিন্তু এখন প্রথমে দুইটা নাম্বার এন্টার দিতে বলতেছে। সো আমরা এন্টার দিই নাম্বার 31.3 দিলাম, 25.3 56 এই যে কম্পিউটারটা এক্সিকিউট করেছে প্রোগ্রামটা। সো এইভাবে আপনারা ডেটাটা ইনপুট নিতে পারেন, ইনপুট নিয়ে তারপরে প্রসেস করার মাধ্যমে আউটপুট দিতে পারেন। সো এটা গেল প্রথম প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম। এবং পরবর্তীতে আরেকটা জিনিস নিয়ে দেখা যাক, একটা প্রোগ্রাম দেখা যাক। আবার একটা নতুন জিনিস দেখা যাক, এটা ভিন্ন জিনিস। আমি ফাইলটাকে সেভ করে নিই। তো এবার একটা জিনিস দেখা যাক, এই প্রোগ্রামটা আগে কম্পাইল করা হোক। আগে কম্পাইল করে এটা রান করে চালিয়ে দেখি যে আমরা এর মান যে এখানে অ্যাসাইন করেছি, এতগুলো মান অ্যাসাইন করেছি, আদৌ কি এই সবগুলো মান ঠিকঠাকভাবে প্রিন্ট করতে পারি কিনা। আমরা আগেই বলেছিলাম যে ইন্টিজার ডেটা টাইপে যে কোনো রকমের পূর্ণ সংখ্যা রাখা যায়। আমি আগে বলছিলাম যে ইন্টিজার ডেটা টাইপে পূর্ণ সংখ্যা রাখা যায়, কিন্তু সেটা কি যে কোনো রকমের পূর্ণ সংখ্যা হতে পারে? মানে আমি যা ইচ্ছা তাই কি বসাইতে পারি? এটা হলো কোশ্চেন। তো এটা বোঝার জন্য আগে এই প্রোগ্রামটা রান করে দেখা যাক। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথম প্রথম চারটা মানই কিন্তু ঠিকঠাকভাবে কম্পিউটার প্রিন্ট করেছে, কিন্তু সমস্যা হয়েছে লাস্টের দুইটা এর মান নিয়ে। অর্থাৎ লাস্টের দুইটা এর মান আমি যেভাবে অ্যাসাইন করেছিলাম, কম্পিউটার কিন্তু ঠিক তা প্রিন্ট করেনি। এখন এটার কারণটা কি? মানে আমি তো বলেছিলাম ইন্টিজার ডেটা টাইপে পূর্ণ সংখ্যা রাখা যাবে, কিন্তু এই লাস্টের এই দুইটা পূর্ণ সংখ্যা রাখা যাচ্ছে না কেন? এটার কারণ হলো ইন্টিজার ডেটা টাইপ। এটার কারণ একটু আগেই মানে হালকা ব্যাখ্যা করা হয়েছে যে আমরা বলেছি যে কোনো ডেটা টাইপের জন্য মেমোরিতে আলাদা করে জায়গা বরাদ্দ থাকে। ঠিক সেভাবে ইন্টিজার ডেটা টাইপে কিন্তু মোট 4 বাইট বা 32 বিট ডেটা জমা রাখার জায়গা থাকে। অর্থাৎ মোট 32টা ঘর আমার জন্য মেমোরি সেলে বরাদ্দ থাকবে। তো এই ঘরে 0-1 এর কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আমার সংখ্যাগুলো আমি বসাইতে পারবো। এটা যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে
এখানে মনে করেন 32টা বক্স, এই 32টা বক্স হলো মেমোরির এক একটা বিট। সো এই আপনারা যারা বাইনারি সংখ্যা পড়েছেন তারা জানেন এই বক্সের প্রথম ঘরটা কিন্তু সাইন চিহ্নের সাইন বিট, অর্থাৎ 0 আর 1 এর মাধ্যমে প্লাস কিংবা মাইনাস বোঝানো হয় এবং বাকি ঘরগুলো দ্বারা বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে বিভিন্ন সংখ্যা রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে যদি আমি বলি, যেহেতু ওই ইন্টিজার ডেটা টাইপের জন্য মোট 32 বিট জায়গা, সো ইন্টিজার ডেটা টাইপ মোট করবে কি 2 টু দি পাওয়ার মোট 2 টু দি পাওয়ার 32 ধরনের সংখ্যা রাখতে পারবে। মোট 2 টু দি পাওয়ার 32 ধরনের সংখ্যা, অর্থাৎ মোট রাখতে পারবে সর্বমোট 42947 মোট এতগুলো সংখ্যা, মোট এত ধরনের সংখ্যা, মোট এতগুলো সংখ্যা মোট সে রিপ্রেজেন্ট করতে পারবে। এবং এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু সবগুলো সংখ্যা না, এর অর্ধেক হলো পজিটিভ নাম্বার এবং অর্ধেক হলো নেগেটিভ নাম্বার। আমি যদি বলি এখানে কতগুলো ঋণাত্মক সংখ্যা এবং অর্ধেক ধনাত্মক সংখ্যা, তো যদি একবার বলি যে মোট এই -214 থেকে এটা থেকে মোট -1 পর্যন্ত, এটা থেকে মোট -1 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে, অর্থাৎ -214748364 থেকে -1 পর্যন্ত মোট আছে কতটা সংখ্যা এ পর্যন্ত, এটা পর্যন্ত মোট আছে -21447, অর্থাৎ এই মাইনাস এত থেকে -1 পর্যন্ত মোট এতগুলো সংখ্যা আছে। অর্থাৎ এগুলো শুধু ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য। এবং ধনাত্মক সংখ্যা বোঝানোর জন্য 0 থেকে 21474 অর্থাৎ ধনাত্মক সংখ্যা বোঝানোর জন্য আমার 0 থেকে এই 21474833647 পর্যন্ত মোট 21474833648টা সংখ্যা ধনাত্মক সংখ্যার জন্য নির্দিষ্ট আছে। আবার ঋণাত্মক সংখ্যার জন্য এত থেকে -1 পর্যন্ত মোট এতগুলো সংখ্যা আমার নির্দিষ্ট করা আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো সংখ্যা যদি আমি প্রিন্ট করাতে চাই, বা যে কোনো সংখ্যা যদি আমি ভেরিয়েবলে অ্যাসাইন করি, তবেই না এই কোডে সেটা প্রিন্ট করে দেখাইতে পারবে। কিন্তু এখানে দেখুন এই ৫ম নম্বর সংখ্যাটা তার থেকে বেশি, আর ৬ষ্ঠ নম্বর সংখ্যা এটাও কিন্তু তার থেকে বেশি। এই কারণে সেটা মেমোরি সেলে জায়গা ধারণ করতে পারছে না বলেই এটা দেখাতে পারছে না। তো এবার আমি আগে বলেছিলাম যে ডাবল ডেটা টাইপ কিন্তু আমার বেশি বাইট ব্যবহার করে। সো এক্ষেত্রে আপনারা চাইলে ডাবল নিয়েও দেখতে পারেন যে আসলে এই মানগুলো আসলে প্রিন্ট করে কিনা। তো এখন ডাবল নিয়ে দেখা যাক যে এটা প্রিন্ট আসলেই করে কিনা। এখানে দেখা যাক, এই যে এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাবল ডেটা টাইপটা নিয়ে কিন্তু আমি যে সংখ্যাগুলো অ্যাসাইন করেছি ঠিক সেইভাবেই কিন্তু সংখ্যাগুলো অ্যাসাইন হয়েছে। এর কারণটা হলো ডাবল আমার মেমোরিতে মোট 8 বাইট জায়গা ব্যবহার করে বা 64 বিট ব্যবহার করে। এই কারণে সে মোট 2 টু দি পাওয়ার 64 ধরনের সংখ্যা সে ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারে। এই কারণেই কিন্তু এটা হয়েছে। আপনারা চাইলে ফ্লোটিং ডেটা টাইপ নিয়েও দেখতে পারেন যে এটা আসলে কি করে, এটা কি অ্যাসাইন করে কি করে না। তো আজকে ছিল এটুকুই মূলত বেসিক কথাবার্তা, এবং লাস্টে শেষ করার আগে আরেকটা কমন প্রবলেম নিয়ে শেষ করা যাক। একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে 3টে সংখ্যা নিব, 3টে সংখ্যার গড় বের করা। এখন আপনারা যারা নিজে করতে চান, ভাবতে ভালোবাসেন, তারা একটা কাজ করতে পারেন, ভিডিওটা পজ করে আগে ভাবা শুরু করতে পারেন যে কিভাবে এই প্রোগ্রামটা করা যায়, অর্থাৎ কোন প্রসেসে, কোন ধারাবাহিকভাবে কোনভাবে এগিয়ে এই প্রবলেমটা সলভ করা যায়। সো আমি ভিডিওটা যেহেতু বড় করব না, এখনই শুরু করে দেওয়া যাক। এবং এর প্রথমেই বলে রাখি, এই ধরনের প্রবলেম সলভ করার আগে প্রথমে এই ফ্লো চার্টের সুবিধা নিতে পারেন, বা মাথায় চিন্তা করে নিতে পারেন যে এরপরে কি করা যায়। অর্থাৎ ফার্স্ট কাজ যেটা আমরা করব, যে আমি বলেছি যে 3টা সংখ্যার এভারেজ নিব, অর্থাৎ 3টা সংখ্যার গড় বের করব। সো প্রথমেই আমার দরকার 3টে ভেরিয়েবল। এখন এই 3টা ভেরিয়েবল কি আমি কিসে নিব, ইন্টিজার ডেটা টাইপে নিব না ফ্লোটিং ডেটা টাইপে নিব? লক্ষ্য করুন, আমি যদি গড় করি 3টে সংখ্যার, তাহলে সাধারণত আমাকে 3 দ্বারা ভাগ দিতে হবে। এখন 3 দ্বারা ভাগ দেওয়ার জন্য এক্ষেত্রে সবসময় কিন্তু আপনার পূর্ণ সংখ্যা নাও আসতে পারে। তাই এক্সাক্ট রেজাল্টটা দেখানোর জন্য আপনি ফ্লোটিং ডেটা টাইপের সাহায্য নিতে পারেন। আবার আরেকটা জিনিস করা যাইতে পারে, এই জিনিসটা করতে পারেন যে আপনি যে 3টা ইনপুট নেবেন সেই 3টা ইন্টিজারে রাখলেন এবং শুধু এভারেজের মানটা ফ্লোটিং ডেটা টাইপে নিলেন। আবার এটাও করতে পারেন যে 3টাই ফ্লোটিং ডেটা টাইপে নিলেন, 3টা সংখ্যাই যাতে যে কোনো ধরনের দশমিক সংখ্যার গড় বের করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি 3টা ভেরিয়েবল, 4টা ভেরিয়েবলে আপনি ফ্লোটিং ডেটা টাইপের নিতে পারেন। এভাবে করে কাজটা করতে পারেন। এরপরে যেটা করতে হবে যে কম্পিউটারকে বলতে হবে, কম্পিউটারকে এমন সিস্টেম করে দিতে হবে যাতে কম্পিউটার ইউজারকে বলতে পারে যে 3টা সংখ্যা ইনপুট দিবেন
এরপরে এর এভারেজ বের করা হবে। সো প্রথম ক্ষেত্রে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা যাইতে পারে। এরপরে যেহেতু ইনপুট নিবে তার কারণে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা যাইতে পারে। এবং এরপরে যেটা করতে হবে মূল কাজটা, অর্থাৎ যোগ বিয়োগ গুণের ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এরকমের গাণিতিক অপারেশনটা করতে হবে। এবং লাস্টে যেটা করতে হবে আউটপুট দিতে হবে, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে আমার আউটপুট নির্ধারণ করতে হবে। তো কথা না বাড়িয়ে আগে শুরু করা যাক। এটা আগে সেভ করে নেওয়া যাক। এটার নাম দেওয়া যাক এভারেজ নিউ নিউ। এটা কোডিং করা যাক। আমি এখানে কিন্তু যেটা করছি, আমি যে তিনটা সংখ্যা নেব সেই তিনটা সংখ্যাই ইন্টিজার ডেটা টাইপের নিচ্ছি, এবং শুধু যে এভারেজ মানটা ওইটা শুধু আমি ভগ্নাংশে নিচ্ছি, অর্থাৎ ফ্লোটিং ডেটা টাইপের নিচ্ছি। তো এখানে তিনটা সংখ্যা এবিসি নির্ধারণ করি। তিনটা সংখ্যা এবিসি নির্ধারণ করা যাক। এবার ফ্লোটিং ডেটা টাইপের এভারেজকে সংক্ষেপে এভিজি লিখি। এবার প্রিন্ট করা যাক। বাকি কোডগুলো করা যাক এবার। তো এবার হলো আমরা মেইন গাণিতিক কাজটা করতে যাচ্ছি, এভিজি। এখানে কিন্তু আপনারা আরেকটা কাজ করতে পারেন যে সাম নামের সাম নামের আরেকটা ভেরিয়েবল আপনারা এক্সট্রা নিতে পারেন এই ইন্টিজার ডেটা টাইপে। এর মাধ্যমে আপনারা করতে পারেন কি, সামে তিনটা সংখ্যার যোগফল রাখতে পারেন, এবং তারপরে সাম বাই 3 দিয়ে কিন্তু এটাকে এভারেজে রাখতে পারেন। কিন্তু আমরা চাচ্ছি যে এই জিনিসটা একবার করার জন্য, সো আগে এটা এভাবে লিখি, এ প্লাস বি প্লাস সি বাই 3। এভাবে কিন্তু আপনারা একবারে এভারেজের জিনিসটা করে ফেলাইতে পারতেছেন। এবং এই অপারেশন করার ক্ষেত্রে কিন্তু গুণ ভাগ চিহ্ন কিন্তু আপনার কিবোর্ডে এই যে এভাবে, এটা দ্বারা গুণ, এটা দ্বারা মাইনাস, এটা দ্বারা প্লাস, আর এটা দ্বারা ভাগ, এভাবে নির্দিষ্ট নির্দিষ্ট গুণ ভাগ গুণ ভাগ যোগ এগুলো অপারেশনের নির্দিষ্ট নির্দিষ্ট চিহ্ন কিন্তু কম্পিউটারে আছে। এবং আরও বিভিন্নভাবে অপারেশনের জন্য বিভিন্ন ফাংশনও আছে। যেমন যদি আপনি স্কোয়ার করতে চান তাহলে পাওয়ার নামের ফাংশন আছে। এরকমের বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো সেগুলো পরবর্তীতে দেখা যাবে। আগে এই জিনিসটা এক্সিকিউট করি। তো আশা করি এই জিনিসগুলো তো আপাতত আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন যে এখানে পার্সেন্টেজ ডি কেন দিলাম এবং অ্যাম্পারস্যান্ড এ কেন দিলাম। অর্থাৎ এখানে তিনটা সংখ্যা রাখার জন্য এইভাবে সিকোয়েন্স অনুসারে দিয়ে, এবং এই জায়গায় কি কি সংখ্যা রাখবো তা অ্যাম্পারস্যান্ড দিয়ে বুঝিয়ে দিলাম। এবং লাস্টে প্রিন্টএফ দেওয়ার সময় কিন্তু এখানে পার্সেন্টেজ টু এফ অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে আমরা নির্ধারণ করে দিয়েছি এভিজি এর জন্য ডেটা টাইপ ফ্লোট। তো এখানে এভিজি এর মান রাখার জন্য আমরা এখানে পার্সেন্টেজ টু এফ দিয়েছি। সেটাকে এখন এক্সিকিউট করা যাক কপাল প্রেণী। তারপর এখানে কিন্তু আরেকটা ভুল দেখা দিয়েছে, যে এই যে এখানে কিন্তু এরর দেখা দিয়েছে, এখানে পয়েন্ট সামহাও এখানে গ্রেটার দ্যান চিহ্নটা এখানে দেওয়া হয়নি। এই কম্পিউটারটা কিন্তু এটা ডিটেক্ট করে ফেলেছে। তো এভাবে যদি কোনো এরর থাকে, কোনো সিনট্যাক্স এরর থাকে, কম্পিউটারে কিন্তু তা এভাবে লাল বক্সের মাধ্যমে তা দেখিয়ে দিবে। এটাকে এখন মোটামুটি ঠিকঠাক আছে। এবার এটাকে চালিয়ে দেখা যাক। এই যে এন্টার থ্রি ইন্টিজার, তিনটা ইন্টিজার সংখ্যা দিতে বলছে। সো এখানে দেওয়া যাক প্রথমে 9, 8, 10। তো আগে মুখে মুখে করি যে এটা কি হতে পারে। 10, 8, 18, 18, 58, 17, 27। সো এটার গড় হবে হলো 9। তো দেখা যাক। এই যে এভারেজ ইজ 9। এই যে এভাবে আপনার প্রোগ্রামটা এক্সিকিউট করে ফেলতে পারেন। আরেকটা কোয়েশ্চেন হয়তো আপনাদের মাথায় মনে আসতে পারে যে আরেকটা কোয়েশ্চেন যেটা মনে আসতে পারে যে এখানে যে আমরা মানটা নির্ণয় করতেছি, আমরা যে এখানে ইন্টিজার ইনপুট দিতেছি, এই ইনপুট দেওয়ার পরে কিন্তু এভারেজ একবার আসছে, এবং পরবর্তীতে কিন্তু আর কোনো রকমের ইনপুট দিতে পারছি না। অর্থাৎ এটাকে যে কোনো একটা কি চেপে এই প্রোগ্রামটাকে ক্লোজ করে আবার নতুন করে রান করাতে হচ্ছে। অর্থাৎ এটাকে প্রোগ্রামটাকে চালু রাখা যাচ্ছে না। অর্থাৎ আমরা মাত্র একবারই কিন্তু ইনপুট দিতে পারছি। সো এরকমের কোনো কাজ করলে হয়তো না যে আমরা বারবার ইনপুট দিতে থাকবো এবং প্রোগ্রামটা মানে বন্ধ হবে না। আমরা বারবার যাতে ইনপুট দিতে পারবো এরকম যাতে ব্যবস্থা থাকে। সো এটা করা যায়। এই জিনিসটা করার জন্য আপনারা এই পরবর্তীতে যখন হোয়াইল লুপের
ব্যবহার শিখাবো, তখন আপনারা দরকার হয় এই প্রোগ্রামটা সেভ করে রাখতে পারেন, এবং তখন হোয়াইল লুপ যখন শিখবেন তখন দেখবেন শুধু ছোট্ট একটা কাজের মাধ্যমে, একটা লুপ ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারছেন যে আপনারা ইনপুট বারবার নিতে পারছেন। এখানে কিন্তু আমার ইনপুট কিন্তু আমার এই যে ৩টা সংখ্যা ইনপুট দিচ্ছি, ৩টা সংখ্যা ইনপুট দিচ্ছি। একবার ইনপুট দেওয়ার পরেই কিন্তু আর ইনপুট দেওয়া যাচ্ছে না। এই যে প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ যেকোনো কি চাপলেই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছে। বারবার কিন্তু ইনপুট দিতে পারছি না। সো এটা করার জন্য এই মূলত হোয়াইল লুপের ধারণা থাকা লাগে। তো আশা করি পরবর্তী ভিডিওতে যে হোয়াইল লুপ শিখাবো তখন এই প্রোগ্রামটা আবার দেখিয়ে দেবো যে এই কিভাবে শুধু একটা লুপ ব্যবহারের মাধ্যমে এভাবে আমরা যত খুশি তত ইনপুট বারবার নিতে পারবো। তো আজকে এই পর্যন্তই মোটামুটি আজকের ভিডিওটা রাখতে চাচ্ছি, এবং আশা করি এ পর্যন্ত যে কয়টা ভিডিও বানিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে। আহ, আর পরবর্তী ভিডিওগুলোতে আরো বিস্তারিতভাবে নতুন জিনিস নিয়ে দেখানোর চেষ্টা করব, আরো নতুন ডেটা টাইপ, আরো নতুন ধরনের ধারণা, হোয়াইল লুপ, কন্ডিশন, এগুলোর ধারণা শেখানোর চেষ্টা করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং কোনো রকমের মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেট পান। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।